নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ ভারতের ভৌগোলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার সামনে এক নতুন এবং অত্যন্ত জঘন্য রাজনৈতিক ষড়যন্ত্রের পর্দা ফাঁস হতে চলেছে। আন্তর্জাতিক মঞ্চে যখন ভারতের অর্থনৈতিক উন্নয়ন, সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এবং গ্লোবাল সাপ্লাই চেনে ভারতের একচ্ছত্র আধিপত্য তৈরি হচ্ছে, ঠিক তখনই দেশের ভেতরের কিছু উগ্র অরাজকতাবাদী গোষ্ঠী ভারতের অখণ্ডতাকে ভেতর থেকে গুঁড়িয়ে দেওয়ার ছক কষেছে। আপাত দৃষ্টিতে রাস্তায় নেমে যে ক্ষোভ বা প্রতিবাদ আপনারা দেখতে পাচ্ছেন, তার পেছনে লুকিয়ে রয়েছে এক অতি সূক্ষ্ম এবং মারাত্মক জিওপলিটিক্যাল অ্যাক্সিস। সাধারণ মানুষের আবেগ এবং ছাত্রদের ভবিষ্যৎকে হাতিয়ার করে ভারত সরকারের শক্তিশালী প্রশাসনিক ভিত্তিকে কাঁপিয়ে দেওয়ার এই খেলা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট ব্লুপ্রিন্ট। আজকের এই বিশেষ পর্বে আমরা কোনো কাল্পনিক কথা বলবো না, সরাসরি নিটোল ও ঐতিহাসিক বাস্তবতার উপর দাঁড়িয়ে উন্মোচন করব কিভাবে দেশের শান্ত পরিবেশকে এক নিমেষে অশান্ত করে তোলার জন্য এক অদৃশ্য শক্তি কাজ করে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি তথ্য অত্যন্ত গুরুত্ব সহকারে বুঝুন, কারণ এটি শুধু কোনো সংবাদের বিশ্লেষণ নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। আসুন শুরুতেই আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর সংবাদের দিকে চোখ রাখা যাক। সাম্প্রতিক সময়ে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষা, বিশেষ করে নিট পেপার লিক ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে যে অভূতপূর্ব আন্দোলন গড়ে তোলা হয়েছিল, তা আজ এক অভূতপূর্ব রাজনৈতিক মোড় নিয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের রাস্তায় যে বিশাল প্রতিবাদ সমাবেশ গড়ে তোলা হয়েছিল, তার প্রতিক্রিয়া হিসেবে কেন্দ্রীয় সরকার পরীক্ষা সংস্থা এবং প্রশাসনিক কাঠামোর ভেতরে একাধিক আমূল পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে যে দেশের যুব সমাজের যে কোনো ন্যায়সঙ্গত দাবি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে দেশের সমস্ত জাতীয় স্তরের রিক্রুটমেন্ট ও প্রবেশিকা পরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু ঠিক এই ঘোষণার পরপরই শুরু হয়েছে আসল নাটক। মূলধারার সংবাদ মাধ্যমের একাংশ এবং দেশবিরোধী ইকোসিস্টেম প্রচার করতে শুরু করেছে যে আন্দোলনকারীদের আন্দোলনের মুখে পড়ে নাকি ভারতের শক্তিশালী কেন্দ্রীয় সরকার হাঁটু মুড়ে বসে পড়তে বাধ্য হয়েছে। একে প্রচার করা হচ্ছে এক বিশাল রাজনৈতিক পরাজয় বা সরকারের নতি স্বীকার হিসেবে। আশ্চর্যের বিষয় হলো, সরকার যখন পরীক্ষা পদ্ধতির জটিলতা সমাধান করার প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে, ঠিক তখনই আন্দোলনকারীদের একটি অংশ ক্ষান্ত না হয়ে নতুন নতুন দাবি তুলতে শুরু করেছে। এক মুহূর্ত আগেও যাদের দাবি ছিল স্বচ্ছ পরীক্ষা, আজ তারা দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের ইস্তফা এবং পুরো রাজনৈতিক প্রশাসনিক কাঠামো ভেঙে ফেলার কথা বলছে। অর্থাৎ স্পষ্ট হয়ে গেছে যে লড়াইটা কখনোই শিক্ষাগত সংস্কারের ছিল না, লড়াইটা ছিল আন্দোলনকে স্থায়ী রূপ দিয়ে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার। সংবাদটি আপনারা শুনলেন, কিন্তু এই সংবাদের অন্তরালে লুকিয়ে থাকা খেলাটি বুঝতে হলে আমাদের কিছু তীক্ষ্ণ প্রশ্ন নিজেদের মুখোমুখি রেখে দাঁড় করাতে হবে। প্রথম প্রশ্ন, যে আন্দোলন শুরু হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভকে কেন্দ্র করে, সেই আন্দোলনের মঞ্চ থেকে হঠাৎ করে রাষ্ট্রবিরোধী এবং উগ্র রাজনৈতিক স্লোগান কিভাবে উঠছে? দ্বিতীয় প্রশ্ন, মাত্র 48 ঘন্টার ব্যবধানে দেশের বড় বড় শহরগুলোর রাজপথ অচল করে দেওয়ার মতো বিশাল লজিস্টিক সুবিধা, হাজার হাজার মানুষের খাবার এবং কোটি কোটি টাকার পোস্টার ও ব্যানার রাতারাতি সরবরাহ করল কারা? এদের ফরেন ফান্ডিংয়ের উৎস কী? তৃতীয় প্রশ্ন, আন্দোলন যখন সহিংস রূপ নেয়, যখন পুলিশের ওপর পাথর ছোড়া হয় এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, তখন কি তাকে কেবলই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন বলা চলে, নাকি এর আড়ালে কোনো পেশাদার অরাজকতাবাদী গোষ্ঠী কাজ করছে? চতুর্থ প্রশ্ন, ভারত সরকার কি সত্যিই আন্দোলনকারীদের ভয়ে পিছু হটছে, নাকি এটি ভারতীয় রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক রিট্রিট বা চাণক্য নীতি, যা প্রয়োগ করে ষড়যন্ত্রকারীদের আসল চেহারা পুরো দেশের সামনে উন্মুক্ত করে দেওয়া হলো? পঞ্চম এবং সবচেয়ে বড় প্রশ্ন, চীনের অর্থনীতি যখন থমকে দাঁড়িয়েছে এবং বিশ্ববাজার যখন ভারতের দিকে ঝুঁকছে, ঠিক এই নির্দিষ্ট মুহূর্তেই কেন ভারতের ভেতরে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজলে আমরা কখনোই বুঝতে পারবো না কিভাবে আমাদের আবেগকে ব্যবহার করে বিদেশি শক্তিগুলো ভারতকে দুর্বল করার ছক কষছে। চলুন এবার আমরা আসল জিওপলিটিক্যাল অ্যানালিসিসের গভীরে প্রবেশ করি। আজ বিশ্ব রাজনীতির সমীকরণ পরিবর্তন হয়ে গেছে। কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক যুদ্ধ ঘোষণা করা এখন আর কোনো দেশের পক্ষেই সম্ভব নয়।
তাই বিশ্ব মোড়লেরা এবং ভারতের শত্রুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন ব্যবহার করছে হাইব্রিড ওয়ারফেয়ার বা প্রক্সি ওয়্যার। আজ গোটা বিশ্বে ভারতের মর্যাদা কোথায় পৌঁছেছে তা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। বিশ্বের সমস্ত বড় অর্থনৈতিক পরাশক্তি আজ ভারতে তাদের বিনিয়োগ পাঠাচ্ছে। চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজির কারণে কোটি কোটি ডলারের চুক্তি চীন থেকে হাতছাড়া হয়ে ভারতে চলে আসছে। ভারতের এই অবিশ্বাস্য উত্থান, বিশেষ করে বিশ্বমঞ্চে ভারতের সার্বভৌম ও স্বাধীন পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু ভারত সীমান্ত যুদ্ধে অপরাজেয়, তাই শত্রুপক্ষের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে ভারতকে ভেতর দিক থেকে তছনছ করে দেওয়া। একেই আন্তর্জাতিক রাজনীতিতে বলা হয় ডেমোগ্রাফিক এক্সপ্লয়টেশন। ভারতে পৃথিবীর সবচেয়ে বড় যুবশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে। এই বিপুল যুব সমাজই ভারতের আসল শক্তি। শত্রু রাষ্ট্রগুলোর ছক হলো এই যুবশক্তির ভেতরের ক্ষোভকে উস্কে দিয়ে তাদের একটি ডেমোগ্রাফিক বোম হিসেবে পরিণত করা, যাতে তারা নিজেদের দেশের পরিকাঠামোকেই ধ্বংস করে দেয়। আপনারা যদি প্রতিবেশী দেশ বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার সাম্প্রতিক ইতিহাস খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন, তবে দেখতে পাবেন প্রতিটি স্থানেই আন্দোলন শুরু হয়েছিল খুব সাধারণ সামাজিক ও অর্থনৈতিক দাবি নিয়ে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সেই আন্দোলনকে পুরো হাইজ্যাক করে পুরো দেশের শাসন ব্যবস্থা স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আজ ঠিক একই মডেল ভারতের বুকেও প্রয়োগ করার অপচেষ্টা চালানো হচ্ছে। উদ্দেশ্য একটাই, ভারতের রাস্তায় আগুন জ্বলছে তা বিশ্বকে দেখানো, যাতে কোনো আন্তর্জাতিক বিনিয়োগকারী ভারতে তাদের মূলধন বিনিয়োগ করতে ভয় পায় এবং ভারতের অর্থনৈতিক চাকা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন উঠতে পারে, যদি সরকার এতটাই শক্তিশালী হয়, তবে সরকার কেন সঙ্গে সঙ্গে চরম প্রশাসনিক শক্তি প্রয়োগ করল না? কেন সরকার কৌশলগতভাবে পিছু হটল? এখানেই লুকিয়ে রয়েছে কূটনীতির আসল চাণক্য নীতি। যে কোনো বড় লড়াইয়ে শত্রুর পাতা ফাঁদে পা না দেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। এই আন্দোলনের মাস্টারমাইন্ডরা ঠিক এটাই চাইছিল, যে প্রশাসন যেন কঠোর হয়, পুলিশ যেন লাঠিচার্জ করে বা গুলি চালায়। যদি রাস্তায় কোনো রক্তপাত হতো, তবে সঙ্গে সঙ্গে এই অরাজকতাবাদী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক মিডিয়া যেমন বিবিসি বা সিএনএনকে ডেকে এনে ভারতকে একটি স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে তুলে ধরত। তারা আন্তর্জাতিক স্তরে ভারতের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনস আরোপ করার বয়ান তৈরি করত। কিন্তু ভারত সরকার তাদের সেই সুযোগটাই দিল না। একেই ভূরাজনৈতিক ভাষায় বলা হয় স্ট্র্যাটেজিক রিট্রিট বা কৌশলগত পিছু হটা। সরকার আন্দোলনকারীদের মূল প্রশাসনিক দাবি মেনে নিয়ে তাদের হাত থেকে ভিকটিম কার্ড খেলার প্রধান অস্ত্রটি কেড়ে নিয়েছে। আন্দোলনকারীরা এতদিন যে ক্ষোভকে জ্বালানি বানিয়ে দেশ জুড়ে আগুন জ্বালাতে চেয়েছিল, সরকার সেই দাবির পর্যালোচনার কথা ঘোষণা করে মুহূর্তের মধ্যে সেই আগুনের অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে কি হলো? যখন সাধারণ শিক্ষার্থীদের মূল সমস্যা সমাধানের রাস্তা খুলে গেল, তখন আন্দোলনকারীদের আসল উগ্র রূপটি সবার সামনে নগ্ন হয়ে গেল। যখন শিক্ষার্থীরা ঘরে ফিরে যেতে চাইছে, তখন আন্দোলনের নামে কিছু চিহ্নিত উগ্র নেতা রাস্তায় বসে নতুন নতুন রাজনৈতিক দাবি তুলছে। তখন পুরো দেশ বুঝে গেল যে এদের মূল লক্ষ্য শিক্ষা সংস্কার নয়, এদের মূল লক্ষ্য দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করা। সরকার চরম প্রশাসনিক নতি স্বীকার করেনি, বরং এক চালে শত্রুর সমস্ত গুটি উল্টে দিয়ে পুরো দেশকে এক ছাতার তলায় নিয়ে এসেছে। এবার আমাদের নজর দিতে হবে এই পুরো আন্দোলনের পেছনের আন্তর্জাতিক নেটওয়ার্কের দিকে। ভারতে এমন এক ডিপ স্টেট এবং বেআইনি এনজিও কি সিস্টেম গড়ে উঠেছে, যা বহু বছর ধরে গোপনে ভারত বিরোধী চক্রান্তে ইন্ধন জুগিয়ে আসছে। আন্দোলন পরিচালনা করার জন্য যে ধরনের মিডিয়া প্রচার, সোশ্যাল মিডিয়া টুলকিট এবং ডিজিটাল প্রোপাগান্ডা ব্যবহার করা হয়েছে, তা কোনো সাধারণ শিক্ষার্থীর পক্ষে তৈরি করা অসম্ভব। তদন্তকারী সংস্থাগুলির নজরদারিতে এটি ইতিমধ্যেই পরিষ্কার যে বেশ কিছু সন্দেহজনক এনজিও এবং বিদেশি থিঙ্ক ট্যাঙ্ক দীর্ঘদিন ধরে ভারতের ভেতরের কিছু উগ্রপন্থী মতাদর্শের মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে। এদের প্রধান কাজ হলো দেশের ছোট ছোট প্রশাসনিক ভুল বা সমস্যাকে জাতীয় স্তরের বিশাল সংকটে রূপ দেওয়া। যখনই দেশে কোনো জাতীয় নির্বাচন বা বড় অর্থনৈতিক পরিবর্তন আসে, ঠিক তখনই দেশের ভেতরের এই স্লিপার সেলসগুলোকে সক্রিয় করে তোলা হয়। আজ যে সমস্ত মুখ আন্দোলনকে নেতৃত্ব দিতে সামনে এসেছিল, তারা আকাশ থেকে পড়েনি। এদের অনেকেরই পেছনের ইতিহাস ঘাটলে দেখা যায় যে তারা বিগত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে বাধা দেওয়ার কাজে লিপ্ত ছিল। কিন্তু সরকার এখন গাছের পাতা ছাঁটার পরিবর্তে মূলে কুঠারাঘাত করার প্রস্তুতি নিচ্ছে।
আন্দোলন স্তীমিত হওয়ার মানে ঘটনা শেষ হওয়া নয়। পেছনের ডার্ক ফান্ডিং, বেআইনি আর্থিক লেনদেন এবং বিদেশি কানেকশনগুলোর ওপর এখন নিঃশব্দে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। সরকার এক এক করে এই সমস্ত দেশবিরোধী চক্রের শিকড় উপড়ে ফেলার জন্য কঠোর আইনি প্রক্রিয়া শুরু করেছে। কোনো সমস্যার চিরস্থায়ী সমাধান না করলে কেবল ক্ষোভ চেপে রাখা যায় না। আর তাই ভারত সরকার এখন দেশের শিক্ষা ও নিয়োগ ব্যবস্থার উপর আমূল ও বুলেট প্রুফ সংস্কার নিয়ে আসতে চলেছে। বিগত কয়েক দশক ধরে দেশের পরীক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শীর্ষে কিছু কায়েমি স্বার্থান্বেষী মহল অবস্থান করছিল। এই ধরনের প্রশ্নপত্র ফাঁস বা প্রশাসনিক ত্রুটি কোনো নতুন বিষয় নয়, এটি একটি পুরনো ক্ষতের অংশ। কিন্তু এই আন্দোলনকে সুযোগ হিসেবে ব্যবহার করে সরকার এখন সমগ্র শিক্ষা ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ট্র্যাকিং এবং উচ্চমাত্রার ব্লকচেইন টেকনোলজি যুক্ত করতে চলেছে। যে কঠোর আইন ও সুরক্ষা নীতি বিগত কয়েক বছর ধরে বাস্তবায়িত করা যাচ্ছিল না, এখন শিক্ষার্থীদের সুরক্ষার নামেই সেই আমূল পরিবর্তন আনা সম্ভব হচ্ছে। এর ফলে ভেকধারী মাফিয়া ও শিক্ষা ব্যবস্থার পেছনের দালাল চক্রকে চিরতরে নির্মূল করা সহজ হবে। ভারতের যুব সমাজ আজ বুঝতে পেরেছে যে রাজপথে নেমে নিজের দেশের ক্ষতি করা বা বিশৃঙ্খলা তৈরি করা কোনো প্রগতির পথ হতে পারে না। ভারতের আসল শক্তি আইন, সংবিধান এবং দেশের ভৌগোলিক সুরক্ষার ভেতরে নিহিত রয়েছে। সরকার যে কঠোর বার্তা দিতে চেয়েছে তা স্পষ্ট। প্রকৃত শিক্ষার্থীদের দাবি সবসময় মাথা পেতে নেওয়া হবে, কিন্তু আন্দোলনের নামে দেশকে অচল করার চক্রান্ত কঠোর হাতে দমন করা হবে। আজকের এই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করলে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়, রাজনীতি এবং ভূরাজনীতির লড়াই অত্যন্ত জটিল। কেবল আবেগ দিয়ে দেশ চালনা করা যায় না। শত্রুর চাল বুঝে সঠিক সময়ে সঠিক চাল দেওয়াকেই বলা হয় প্রকৃত রাষ্ট্রনীতি। ভারত আজ এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। দেশবিরোধী অপশক্তিরা যতই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুক না কেন, ভারতের সার্বভৌমত্ব, স্থায়িত্ব এবং অর্থনৈতিক অগ্রগতিকে রুদ্ধ করার ক্ষমতা কারোর নেই। আপনারা যারা এই বিশ্লেষণটি শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের কাছে আমার সোজা প্রশ্ন, আপনারা কি মনে করেন যে অরাজকতা প্রতিরোধ করতে সরকারের এই কৌশলগত নীতি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি দেশের ভেতরের অরাজকতাবাদীদের বিরুদ্ধে শুরু থেকেই আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল? আপনাদের মতামত কমেন্ট বক্সে খোলাখুলি লিখে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং সমস্ত দেশপ্রেমিক নাগরিকদের সাথে শেয়ার করে সত্য ছড়িয়ে দিতে সাহায্য করুন। আন্তর্জাতিক ভূরাজনীতি, জাতীয় নিরাপত্তা এবং ভূরাজনৈতিক সমীকরণের এমন সত্য ও নিরপেক্ষ বিশ্লেষণের জন্য এখনই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন নিউজ অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।